স্যার স্টার্ট। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের এই অনন্য সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম গৌড়ীয় নৃত্যের রসবিন্যাস। নৃত্য এটি কেবল শরীরের অভিব্যক্তি নয়, বরং আরো ভালো বলা যায় এ এক আত্মিক ভাষা। আর তার অপূর্ব প্রকাশ আমরা দেখতে পাই বাংলার নিজস্ব নৃত্যধারা গৌড়ীয় নৃত্যের অন্তরে। এই শিল্পরূপকে নিয়ে আজকের এই সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন অসামান্য শিল্প সাধক, অধ্যাপক ও গবেষক ডক্টর সৌম্য ভৌমিক মহাশয়। ডক্টর ভৌমিক গৌড়ীয় নৃত্যের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার একাগ্র সাধনা ও সুগভীর জ্ঞান দিয়ে এই শিল্পরূপকে দেশ ও বিদেশের মঞ্চে প্রতিষ্ঠা করে চলেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যে এম.এ এবং গৌড়ীয় নৃত্যে পিএইচডি করেছেন তিনি। তার গুরু স্বনামধন্যা নৃত্যশিল্পী মাননীয় প্রফেসর মহুয়া মুখোপাধ্যায় মহাশয়ার স্নেহ ও দীক্ষায় ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ ও জুনিয়র ফেলোশিপ এবং উত্তর আমেরিকা বেঙ্গলি কনফারেন্স ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে ডক্টর মনমোহন ঘোষ গোল্ড মেডেলে ভূষিত হয়েছেন। তার নৃত্য সাধনা ও গবেষণা গৌরবের সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপ্রশংসিত। বর্তমানে ডক্টর ভৌমিক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগে অধ্যাপনা করছেন এবং তার প্রতিষ্ঠিত সংস্থা গৌড়ীয় চারুকলা ভারতীর মাধ্যমে নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পের শিক্ষাদান করে চলেছেন। তার ছাত্রছাত্রীরা আজ জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সুআলোকিত। আজকের এই অনুষ্ঠানে আমরা তার গভীর জীবন দর্শন, শিল্পতত্ত্ব এবং গৌড়ীয় নৃত্যের অসামান্য সৌন্দর্য নিয়ে শুনতে পাচ্ছি। এ সত্যই আমাদের সকলের কাছে এক বিশাল প্রাপ্তি এবং আন্তরিক গৌরবের বিষয়। সশ্রদ্ধ অভিবাদন জানাই বিশিষ্ট গৌড়ীয় নৃত্য সাধক, গবেষক ডক্টর সৌম্য ভৌমিক মহাশয়কে। ওনাকে আন্তরিক অনুরোধ করছি এই অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি সৌম্য ভৌমিক। অনুষ্ঠানের শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি গার্গী ম্যামকে এবং আমার গুরু মহুয়া মুখোপাধ্যায়কে, যার জন্য আমি আজকে এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এবার কি শোনা যাচ্ছে? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। ওনার যে বলছে তার মনে হয় একটু ডিস্টার্ব আছে ফোনে, তো আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, তো আমি এবার শুরু করছি আমার আজকের বিষয় গৌড়ীয় নৃত্যের রসবিন্যাস। রস সম্পর্কে আমরা সবাই জানি, সবাই অবহিত রস সম্পর্কে। ছোট্ট করে বলি, রস হচ্ছে এক মানসিক আস্বাদময় অবস্থা। ব্যক্তি বা শিল্পী মনের বিবিধ অভিব্যক্তি ভাবের মাধ্যমে ফুটিয়ে তোলাকেই বলা হয় শাব্দিক অভিনয়, এবং শিল্পীর এই মানসিক আস্বাদনের ফলেই প্রকাশ ঘটে রসবোধের, যা শিল্পী এবং দর্শককে একই সূত্রে আবদ্ধ করে শিল্পের সার্থকতা ঘটায়। মানব জীবনের নৃত্যের ক্ষেত্রে রসবোধ থাকা অত্যন্ত আবশ্যক। আমরা সবাই জানি রসের কথা। বাংলার ক্ষেত্রে বলছি, একজন বাঙালি হয়ে আমরা নাট্যশাস্ত্রে পাই 9টা রসের কথা।
নবম রসটি শান্ত রসটি পরে যোগ হয়েছে। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, বীভৎস, ভয়ানক, অদ্ভুত এবং শান্ত, মোট 8টা রসের কথাটাই পরে নবম রসের কথাটাই। কিন্তু বাংলা আরো এগিয়ে কাজ করেছে। বাংলার বৈষ্ণব শাস্ত্রকারেরা রসকে নিয়ে এক অন্য পর্যায়ে চলে গেছে। বৈষ্ণব শাস্ত্রকার রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, কেউ যখন ভাবের স্তর অতিক্রম করে শুদ্ধ সত্যের চরম স্তরে অধিষ্ঠিত হন, তখন তার হৃদয়ে সর্বতোভাবে জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়েছে বুঝতে হবে। তার হৃদয় জীবনের সেই পবিত্র স্তরে জীব এই অমৃত আস্বাদন করতে পারে, এবং আনন্দ আস্বাদনের এই ক্ষমতাকেই রূপ গোস্বামী বলছেন রস। আমাদের গৌড়ীয় নৃত্যের ক্ষেত্রে আমাদের শাস্ত্রগ্রন্থ, মূল যে শাস্ত্রগ্রন্থ শ্রীহস্ত মুক্তাবলী এবং সঙ্গীত দামোদর, সঙ্গীত দামোদরে আমরা পাচ্ছি নটা রসের কথা। পণ্ডিত শুভঙ্কর বলছেন, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানকা, বীরোদ্ভূত, শান্তস্য, নবনাট্য, রসা, স্মিতা। অর্থাৎ শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, বীভৎস, ভয়ানক, অদ্ভুত, শান্ত। বাংলার বুদ্ধগণ মানে রসশাস্ত্র পারঙ্গম ব্যক্তি একে এক অন্য মার্গে উত্তীর্ণ করছেন। তারা বলছেন মূল রস হচ্ছে ভক্তি রস। ভক্তি না থাকে কোন রসের বিস্তার সম্ভব নয়। শ্রী রূপ গোস্বামী বলছেন, যখন কৃষ্ণরতি স্থায়ী ভাব এবং শ্রবণাদি সাধন ভক্তি কর্তৃক ভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব দ্বারা সম্পৃক্ত হয়ে ভক্তগণের হৃদয়ে আস্বাদিত হয়, তখন সেটি হয় ভক্তিরস। পরের স্লাইড। এই ভক্তিরসকে দুভাগে ভাগ করেছেন উনি, মুখ্য ভক্তিরস এবং গৌণ ভক্তিরস। স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পরের স্লাইড। মুখ্য ভক্তিরসকে উনি 5 ভাগে ভাগ করেছেন: শান্ত, দাস্য বা কৃত, সখ্য বা প্রেয়, বৎসল এবং মধুর, যা এর আগে আমরা কোথাও পাচ্ছি না। মুখ্য ভক্তিরসকে সম্পর্কে এবার একটু আলোচনা করি। অনেক সময় সংক্ষিপ্ত, যতটা আলোচনা করা যায়। শান্ত। পরের স্লাইড। জ্ঞানময় রস হলো জ্ঞান ভক্তিময় রস হলো শান্ত রস। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলছে, যাতে সুখ নেই, দুঃখ নেই, দেশ নেই, মাৎসর্য নেই, সর্বভূতে সমভাব আছে, তাই হলো শান্ত রস। বলে রাখি, বৈষ্ণব ধারায় চতুর্ভুজ শ্রীহরি হচ্ছে শান্ত রসের প্রতীক। আবার রূপ গোস্বামী বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, যদি শান্তি রতিরূপ স্থায়ী ভাব বক্ষমান বিভাবাদির সাথে মিশে সমগুণ সম্পন্ন জনগণ দ্বারা আস্বাদিত হয়, তখন তাকে বলা হয় শান্ত রস। এই সম্পর্কে আমরা সবাই অবহিত, কিন্তু এখানে উনি থেমে থাকেননি। উনি শান্ত রসকে আরো 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সম, একটা হচ্ছে সান্দ্র। কি এই সম? বলছেন, যোগের দ্বারা যখন মন বৃত্তি শূন্য হয়ে ব্রহ্মকারে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে সম শান্ত রস। আমরা এই লাইনটি বললেই আমাদের প্রথম যার কথা মনে আসে তিনি হচ্ছেন বুদ্ধদেব। বুদ্ধ যোগের মাধ্যমে বসে আছেন। এটি হচ্ছে সম শান্ত রসের একটা সুন্দর উদাহরণ বলা যেতে পারে। এরপর আসি সান্ধ্র। সান্ধ্রকে 2 ভাগে ভাগ করছেন, পারক্ষ এবং সাক্ষাৎকার। কি পারক্ষ? বলছে স্মরণ দ্বারা মনে করে উৎসুক মনের যে শান্তি লাভ। মীরা কৃষ্ণকে মনে করে মনে মনে যে পরম শান্তি পাচ্ছি, সেটা হচ্ছে সান্ধ্র, পরোক্ষ সান্ধ্র। এবং সাক্ষাৎকার কি? সাক্ষাৎকার প্রত্যক্ষ দর্শনের দ্বারা উৎসুক মনের যে শান্তি লাভ। ধরুন আমি রামকৃষ্ণদেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছি এবং রামকৃষ্ণদেব খুব চঞ্চল হয়ে উঠেছেন, হঠাৎ তিনি মাকে দর্শন করছেন, সামনে তার মা এসে দাঁড়িয়েছেন, সেই সময় তিনি যেই শান্তভাবে বিরাজ করছেন, সেটা হচ্ছে সাক্ষাৎকার। শান্তরসের একটা উদাহরণ বলা যেতে পারে। পরবর্তী স্লাইড। এরপরে আমরা আসছি দাস্য। দাস্য সখ্য বৎসলে
যে শ্রেণী বিভাগটা আছে সেই শ্রেণী বিভাগটা একই, শুধু ডেফিনেশন গুলো একটু একটু আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু যেই শ্রেণী বিভাগটা সেটা সবার ক্ষেত্রেই এক। দাস্য কি বলছে? মূলত কর্মসমর্পণকেই দাস্য বলা হচ্ছে। মণি, প্রভু এবং দাসের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে দাস্যরস। আমরা এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি রাম এবং হনুমানের কথা। কি দাস্যরস? বলছে ভক্তগণের চিত্তে আত্মচিত বিভাবাদির দ্বারা আস্বাদিত প্রাপ্ত প্রীতরসকে দাস্যরস বলছেন। এটিকে দুভাগে ভাগ করছেন, সম্ভ্রম দাস্যরস এবং প্রীত দাস্যরস, গৌরবময় প্রীত, সম্ভ্রম প্রীত ভক্তিরস এবং গৌরবময় প্রীত ভক্তিরস। কি সম্ভ্রমময় প্রীত? বলছে দাস অভিমানী ব্যক্তি যখন সম্ভ্রম যুক্ত হয় তখন তাকে বলছে দাস, সম্ভ্রম প্রীত দাস, সম্মানযুক্ত। একে দুভাগে ভাগ করা হচ্ছে, অযোগ এবং যোগ। বলছে প্রভুর হ্যাঁ হ্যাঁ স্লাইডে বোধহয় অন্য কোনো কিছু শো করছে কি? সখ্য তো বৎস, সখ্য এবং বাৎসল্যের তিনটেরই শ্রেণীবিভাগ একই রকম। বোধহয় পুরো স্লাইডটা শো করছে না। স্লাইডটা এই তো, দাস্য, সখ্য আর বৎসল তিনটেই একই, তিনটেরই একই। বোধহয় মাঝখানেরটা শো করছে আর পাশের দুটো শো করছে না বোধহয়। অযোগ, এবার আসি অযোগে। অযোগ কি বলছে? প্রভুর সাথে ভক্তের মিলন না হওয়ার ফলে দাস্য মনের যে রসের সৃষ্টি হয়। রামের সাথে হনুমানের এখনো মিলন হয়নি, কিন্তু হনুমানের মনে যে প্রবল আকাঙ্ক্ষা সেটি হচ্ছে অযোগ। এটি আবার দুই প্রকার, উৎকণ্ঠিত এবং বিয়োগ। উৎকণ্ঠিত কি? প্রভুর সাথে কখনোই দেখা পাওয়া যায়নি, কখনোই প্রভুর সাথে দাসের দেখা হয়নি। আর বিয়োগ কি? প্রভুর সংজ্ঞাবালঙ্কারের পরে পুনরায় বিচ্ছেদ হয়েছে, তার সাথে দেখা হয়েছে, আবার সে চলে গেছে, তখন যেই দাসের মনে যেই ভাব সেটা হচ্ছে বিয়োগ। এবার আসি যোগের ক্ষেত্রে। যোগ কি বলছে? প্রভু এবং প্রভুর মিলনের ফলে দাস মনের যে অবস্থা সেটাই হচ্ছে যোগ। প্রভুর সাথে, রামের সাথে হনুমানের মিলন করছে। এটিকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, সিদ্ধি, তুষ্টি এবং স্থিতি। কি সিদ্ধি? বলছে উৎকণ্ঠিত অবস্থায় প্রভুর সাথে প্রভুর প্রাপ্তিকে বলা হচ্ছে সিদ্ধি। তুষ্টি কি? বিচ্ছেদের পর প্রভুর প্রাপ্তি। এবং স্থিতি কি? দাস এবং প্রভুর সহাবস্থান, দুজনে একই সাথে রয়েছে। রামের দরবারে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই একসাথে অবস্থান করছেন। এখানে রাম আর হনুমানের যে মনের ভাব সেটাকে, দাস মনের যে ভাব, হনুমানের মনের ভাবকে বলা হচ্ছে স্থিতি যোগ। এবার আসি গৌরবময় প্রীতযোগ। কি গৌরবময় প্রীতযোগ? বলছে দাস অভিমানী ব্যক্তিগণ যখন প্রভুকে নিয়ে গৌরব বোধ করছেন যে আমার প্রভু এই, তখন তাকে বলা হচ্ছে গৌরবময় প্রীতরস। এই ঠিক সেম শ্রেণীবিভাগ, একই শ্রেণীবিভাগ আমরা দেখতে পাই সখ্য এবং বৎসলের ক্ষেত্রে। এখানে কিন্তু রূপ গোস্বামী বাৎসল্য বলেননি, উনি রসটাকে বলছেন বৎসল রস। এটা আমাদের মনে করে রাখতে হবে। একই জিনিস, বন্ধুর সাথে সখার মিলন হয়নি, না হওয়ার ফলে যে রসের সৃষ্টি হচ্ছে সেটাই অযোগ। উৎকণ্ঠিত, বিয়োগ, বৎসলের ক্ষেত্রে তাই একই শ্রেণী বিভাগ। পরের স্লাইড। এবার আসি মধুর। মধুর সম্পর্কে আমরা অনেকেই জানি, বিস্তারিত আলোচনা করব না, শুধু একটু ছুঁয়ে যাব শুধু। মধুর হচ্ছে মধুরতিগণ, মধুরতি ব্যক্তিগণের চিত্তে নিজ উপযুক্ত বিভাবাদির দ্বারা পুষ্টিপ্রাপ্ত হলে মধুর বা শৃঙ্গার রসের উদ্ভব হয়। এই রস নানা নামে পরিচিত,
যেমন উজ্জ্বল রস, সূচি রস, কান্ত রস, শৃঙ্গার রস। এই রসটিকে শ্রেষ্ঠ রস বলে মনে করছেন উদ্গম। শৃঙ্গার রসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, বিপ্রলম্ভ এবং সম্ভোগ। কি বিপ্রলম্ভ? বিপ্রলম্ভ হচ্ছে প্রথম মিলনের পূর্বে বা পরে নায়ক নায়িকার তীব্রতর ভাবকে বলা হচ্ছে বিপ্রলম্ভ। এটিকে 4 ভাগে ভাগ করা হয়, পূর্বরাগ, মান, প্রবাস, প্রেম বৈচিত্র্য। পূর্বরাগ কি? আমরা সবাই আগে কবিতা পড়েছি, রাধার কি হইল অন্তরে ব্যথা, সেইটাই হচ্ছে পূর্বরাগ। অমিলিত নায়ক এবং নায়িকার মিলনের পূর্বে পরস্পরের ভাবকে, রাধা এখনো কৃষ্ণের সাথে মিলন হয়নি রাধার, রাধা মনে মনে কৃষ্ণকে ভাবছেন, এটি হচ্ছে পূর্বরাগ। মান, অভিমান, এখানে মান হলো অভিমান। প্রেম বৈচিত্র্য অনুরাগের আতিশয্যের জন্য নায়ক নায়িকার চিত্তের যে উৎকণ্ঠা, আকুলতা, তাই হলো প্রেম বৈচিত্র্য। এক্ষেত্রে রবীন্দ্রনাথের লাইন একটি খুবই মনে পড়ে, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে, যেন হারিয়ে না ফেলি। এটাই হচ্ছে প্রেম বৈচিত্র্যের একটা মূল বিষয়। এরপর হচ্ছে প্রবাস। প্রবাস কি? সঙ্গ থেকে বিশ্লেষণের পরিণামী হলো প্রবাস। এটি 2 ভাগে বিভক্ত, বুদ্ধিপূর্বক এবং অবুদ্ধিপূর্বক। বুদ্ধিপূর্বক কি? কাজের জন্য স্বেচ্ছায় নায়কের বা নায়িকার দেশান্তরে গমন, কোনো কাজ এসেছে চলে গেছেন। অবুদ্ধিপূর্বক কি? দিব্য বা অদিব্য কারণবশত ইচ্ছার বিরুদ্ধে, যাওয়ার ইচ্ছা নেই কৃষ্ণের কিন্তু যেতে হচ্ছে, বা রাধার যাওয়ার ইচ্ছা নেই তবুও তাকে যেতে হচ্ছে, সেটা হচ্ছে প্রবাস, অবুদ্ধি প্রবাস। স্থান অনুসারে আবার 2 ভাগে ভাগ করা যেতে পারে। এটা কি? শ্রমিক প্রবাস, ওটাকে কার্য অনুযায়ী বুদ্ধিপূর্ব আর অবুদ্ধিপূর্ব, আর স্থান অনুযায়ী শ্রমিক প্রবাস, দূরপ্রবাস। একে আবার দূরপ্রবাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ভাবি, ভূত, ভবন। এরপর আসি সম্ভোগ শৃঙ্গারের ক্ষেত্রে। কি সম্ভোগ শৃঙ্গার? বলেছে নায়ক এবং নায়িকার যে সম্মিলিত যে অবস্থা, তাকে বলা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার। একে 2 ভাগে ভাগ করতে পারছি আমরা, মুখ্য এবং গৌণ। কি মুখ্য? জাগ্রত অবস্থায় নায়ক নায়িকার যে মিলন, তাকে বলা হচ্ছে মুখ্য। এটিকে 4 ভাগে ভাগ করা যায়, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন এবং সমৃদ্ধমান। সংক্ষিপ্ত কি? পূর্বরাগের পর প্রথম মিলনে যে লজ্জা হেতু, সেটাই হচ্ছে সংক্ষিপ্ত। সংকীর্ণ কি? মনোত্তর মিলনের মিশ্র ভাব হচ্ছে সংকীর্ণ। এরপর আসি সম্পন্ন। প্রবাস থেকে ফেরার পর নায়ক নায়িকার যে মিলন, তাকে বলা হচ্ছে সম্পন্ন। একে আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে, অগতি আর প্রাদুর্ভাব। এরপরে আসি সমৃদ্ধিমান। দৈব বা অন্য কোনো কারণে নায়ক নায়িকার হঠাৎ করে মিলন হয়ে গেল, রাধা জল পড়তে যাচ্ছেন, কৃষ্ণ সেখানে আসার কথা নয় কিন্তু কৃষ্ণ চলে এলেন, সেটা হচ্ছে সমৃদ্ধিমান। পরের স্লাইড। এটা গেল মুখ্য রসের আলোচনা। এবার হচ্ছে গৌণ ভক্তি রস। শুধু মুখ্য ভক্তি রসেই আমাদের শাস্ত্রকারেরা থেমে থাকেননি। গৌণ ভক্তি রস যেমন হাস্য, করুণ, বীর, রৌদ্র, ভয়ানক, বিভৎস, এদেরকেও আবার অনেকভাবে তিনি ভাগ করেছেন আমাদের শাস্ত্রকারেরা। কি? যেমন হাস্যরস। পরের স্লাইড। হাস্যরস বলছে কি? হাসরতি বক্ষমান বিভাবাদীর দ্বারা পুষ্ট হয়ে যে রসের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হাস্যরস। এটিকে রূপ গোস্বামী 6 ভাগে ভাগ করেছেন, স্মিত, হাসিত, বিহাসিত, অবহাসিত, অপহাসিত, অতিহাসিত। কি স্মিতা? বলছে যে হাসিতে দাঁত দেখা যায় না অথচ চোখ এবং গণ্ডস্থল কাল প্রফুল্ল হয়, তা হচ্ছে স্মিতা। হাসিতা কি? যেই হাসিতে ঈষৎ দাঁত দৃষ্ট হয়, দেখা যায়, তাকে বলা হচ্ছে হাসিতা। যখন হাসছি, যখন দাঁত দেখা যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হাসিতা। বিহাসিতা কি? যে হাসিতে শব্দ হয় এবং দাঁত দেখা যাচ্ছে, তাকে বলছে বিহাসিতা। অবহাসিতা কি? যে হাসিতে নাক স্ফীত হচ্ছে এবং চক্ষু কুঞ্চিত হচ্ছে, হাসতে হাসতে নাক বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। অপহাসিতা, যে হাসিতে নয়ন অশ্রুপূর্ণ এবং স্কন্ধ কম্পিত হচ্ছে, তাকে বলা হচ্ছে অপহাসিতা। আর অতিহাসিতা কি?
করতালি এবং অঙ্গভঙ্গির সাহায্যে যে হাসি তাকে বলা হচ্ছে অতিহাসিতা। নেক্সট স্লাইড। এরপর যাচ্ছি অদ্ভুত রস। অদ্ভুত রস কি? বিস্ময়রতি নিজোপযুক্ত বিভাবাদীর দ্বারা ভক্তচিত্তে আস্বাদনীয় হলে তাকে বলা হচ্ছে অদ্ভুত রস। অবাক হয়ে যাওয়া, সহজ কথায় অবাক হয়ে যাওয়া। এটা দুই প্রকার, কি হচ্ছে? সাক্ষাৎ এবং অনুমিত। কি সাক্ষাৎ? সাক্ষাৎকে আবার তিন ভাগে ভাগ করছে: দৃষ্ট, শ্রুত, সংকীর্তিত। দেখে শুনে সংকীর্তনের মাধ্যমে অবাক হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে অনুমিত। অধিকতর প্রিয় ব্যক্তির অলৌকিক কার্য যে বিস্ময়ের সঞ্চার ঘটায়। কৃষ্ণ একটা ছোট্ট বালক, সে হঠাৎ করে গোবর্ধন পর্বত তুলে নিবে, তখন তাকে বলা হচ্ছে কি? অনুমিত। এরপর আসি বীর রস। পরবর্তী স্লাইড। তাকে বলছে বলবান। বীর রস বিবিধ উৎসাহে রতিরূপ স্থায়ী ভাব এবং নিজোপযুক্ত বিভাবাদীর দ্বারা সম্পৃক্ত হলে তাকে বীর রস বলছে। বীর রস চার প্রকার: যুদ্ধ, দান, দয়া, ধর্ম। যুদ্ধবীর, দানবীর, দয়াবীর এবং ধর্মবীর। যুদ্ধবীর যুদ্ধের ব্যক্তি পরিতোষের জন্য উৎসাহ বিশিষ্ট সখা বা বন্ধুকে যুদ্ধবীর বলছেন। দানবীর আবার দুভাগে ভাগ করছেন: একটা বহুপ্রদ, একটা উপস্থিত দুরাপার্থ ত্যাগী। কি বহুপ্রদ? যিনি অপরের সুখের জন্য সবকিছু দান করে দিতে পারেন, যিনি অপরের সুখের জন্য নিজের সর্বস্ব দান করে দিতে পারেন, তাকে বলা হচ্ছে বহুপ্রদ। একে দুভাগে ভাগ করা হচ্ছে: একটা হচ্ছে আভ্যুদায়িক, একটা হচ্ছে সম্প্রদানক। আভ্যুদায়িক কি? জন্মের আগে সন্তানের কল্যাণের জন্য দান। আমার সন্তান জন্মকে তার কল্যাণের উদ্দেশ্যে আমি দান ধ্যান করছি, সেটা হচ্ছে আভ্যুদায়িক দান। এরপরে হচ্ছে সম্প্রদানক। জন্মের পরে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে যে দান, সেটা হচ্ছে সম্প্রদানক দান। একে দুভাগে ভাগ করা হচ্ছে: প্রীতিদান এবং পূজাদান। বন্ধুদের উদ্দেশ্যে যদি আমি দান করি তাহলে সেটা হচ্ছে প্রীতিদান, এবং দেবতার উদ্দেশ্যে যদি আমি দান করি, আমার সন্তানের কল্যাণের জন্য আমি বন্ধুদের খাওয়ালাম, সেটা হচ্ছে বা দান করলাম, দান ধ্যান করলাম বন্ধুদের, সেটা হচ্ছে প্রীতি। কিন্তু সেটাই যদি আমি মন্দিরে কোনো দান ধ্যান করি তাহলে সেটা হয়ে যাবে পূজাদান। আর উপস্থিত দুরাপার্থ ত্যাগী, যিনি দান ধ্যান নিতে অনিচ্ছুক ব্যক্তি, তিনি হচ্ছেন দুরাপার্থ ত্যাগী। একজন হচ্ছে, একে দুভাগে ভাগ করছে: সিদ্ধ এবং সাধক। আমরা জানি সন্ন্যাসী মানুষরা যারা দান ধ্যান নিতে চান না, ঐশ্বর্যের মধ্যে তারা থাকতে চায় না, তাদেরকেও এই উপস্থিত দুরাপার্থ ত্যাগী বলা হচ্ছে। এরপরে আসি করুণ রস। শোকরতি আত্মচিত বিভাবাদীর দ্বারা ভক্ত হৃদয় পুষ্টি লাভ করে করুণ নামক ভক্তি রসের সৃষ্টি করে। করুণ মানে কান্না বলতে পারি আমরা, কষ্ট। করুণ রসের কোন শ্রেণী বিভাগ আমাদের শাস্ত্রকারেরা দেননি, শুধু সংজ্ঞাটুকুই দিয়েছেন। এরপরে আসি রৌদ্র রস। পরের স্লাইড। বলছে ভক্তজনের হৃদয়ে নিজোচিত বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব এর দ্বারা উদ্ভূত ক্রোধ, রাগ, রতি, রৌদ্র রস হয়ে থাকে। একে দুভাগে ভাগ করা যাচ্ছে: একটা হচ্ছে হিত, একটা হচ্ছে অহিত। আমরা সবাই বুঝতে পারছি হিত কি আর অহিত কি। হিত হচ্ছে মঙ্গলকারী ক্রোধ। একে তিন ভাগে ভাগ করছি আমরা: অনবহিত, সাহসী, ঈর্ষু। অনবহিত কি? অবহেলা বা অসাবধানতার ফলে যে ক্রোধ, তাকে বলা হচ্ছে একটা কাপ ছিল সেটা পড়ে গেল, তার ফলে মারাগারি করছে, সেটা হচ্ছে অনবহিত। সাহসী কি? অতিরিক্ত সাহস প্রদর্শনের ফলে যে ক্রোধের সঞ্চার ঘটছে, বেশি সাহস দেখাতে যাচ্ছে, আমি এটা পারি বলে কোনো কিছু একটা অঘটন ঘটিয়ে ফেললাম, তার ফলে যেই ক্রোধ, সেটা হচ্ছে সাহসী। ঈর্ষু, ঈর্ষাজনিত কারণে যে ক্রোধের উদ্ভব হয় সেটা হচ্ছে ঈর্ষু। শিল্পীদের মধ্যে এই ঈর্ষু বেশি আর কি বলবো দেখা যায়। এরপর আসছি অহিত, অমঙ্গলকারী ক্রোধ। একটা হচ্ছে নিজের অহিত, একটা হচ্ছে পরের অহিত। ক্রোধের বশে নিজের ক্ষতি করে ফেললাম বা ক্রোধের বশে অপরের ক্ষতি করে ফেললাম, দুই ধরনের হয়, নিজ এবং পর। এরপরে যাচ্ছি ভয়ানক। ভয়ানক কি?
কি বলছেন? ভয়রতি বিভাবাদীর দ্বারা পুষ্টিপ্রাপ্ত হয়ে ভয়ানক রসের সৃষ্টি করছেন। স্নেহ, দর্শন, শ্রবণ, স্মরণ। স্নেহবশত যদি ভয়, দর্শন বশত ভয়, দেখে ভয় পাচ্ছি, শুনে ভয় পাচ্ছি, শ্রবণ, স্মরণ করে চিন্তা করেই কোনো কিছু ভয় লাগছে, সামনেই আমাদের এমন ঘটনা সব ঘটছে যেগুলোর ফলে সত্যি আমাদের স্মরণ করেই ভয় লাগার মতো ঘটনা কিছু ঘটে যাচ্ছে পারিপার্শ্বিক চারিদিকে। সুতরাং এইটি স্মরণ ভয়টা আমাদের এখন কুড়ে কুড়ে খাচ্ছে বলতে পারি। এরপর আসি বিভৎস রস। বিভৎস রস বলছে যুগুপসারতি নিজের বিভাবাদীর দ্বারা পুষ্ট হয়ে যখন যে রসের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে বিভৎস রস। মূল কথা হচ্ছে ঘেন্না। বিভৎস রস মানে ঘেন্না পাওয়া। একে দুভাগে ভাগ করছি, বিবেকজা এবং প্রায়িকী। আমি ভাগ করছি না, শাস্ত্রকারেরাই ভাগ করে গেছেন বিবেকজা এবং প্রায়িকী। কি বিবেকজা? নিজের বিবেক থেকে উৎপন্ন হচ্ছে। আর প্রায়িকী কি? অমধ্য দুর্গন্ধযুক্ত বস্তু অনুভব করে যে বিভৎস রসের উদ্ভব হচ্ছে। পাশ দিয়ে একটা অস্তাপুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন যেই রসের আমাদের মনে সৃষ্টি হচ্ছে তখন বলা হচ্ছে তাকে বলা হচ্ছে প্রায়িকী। এবার আমি কিছু স্কাল্পচার দেখাবো। যেহেতু আমার কাজ মন্দিরের ভাস্কর্য নিয়ে, টেরাকোটা ভাস্কর্য নিয়ে, সুতরাং আমি এই মন্দির গাত্রে কিছু কিছু ভাস্কর্য খুঁজে পেয়েছি যেগুলোর সাথে আমি রসের আমি মিল খুঁজে পাই। সেগুলো নিয়ে আমি একটু বলি। যেমন এই ভাস্কর্যটি যেটি আপনারা দেখছেন, এটি হুগলি জেলার গুড়াপের নন্দদুলাল মন্দিরের লক্ষ্মীনারায়ণের ভাস্কর্য। আমি প্রথমেই বলেছিলাম যে বৈষ্ণব ধারায় চতুর্ভুজ শ্রীহরি হচ্ছে শান্তরসের প্রতীক। এখানে চতুর্ভুজ শ্রীহরি দেখুন অনন্ত শয্যায় শুয়ে রয়েছেন এবং লক্ষ্মী তার পদসেবা করছে। এটি গুড়াপ জেলার হুগলি জেলার গুড়াপের নন্দদুলার মন্দিরে এই ভাস্কর্যটি গেলে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর একটি ভাস্কর্য। নেক্সট, পরবর্তী, এটি হচ্ছে দাস্য ভাস্কর্যের, দাস্য রসের একটি ভাস্কর্য বলে আমার মনে হয়েছে। একটা হচ্ছে স্থিত ভাস্কর, প্রথমে এটা হচ্ছে হুগলি জেলার আটপুরের রাধা গোবিন্দ মন্দিরের ভাস্কর্য। আর এটা হচ্ছে হদল নারায়ণপুরের ভাস্কর্য একটা। এখানে রাম দেখুন, হনুমান রামের পা চরণ স্পর্শ করে প্রণাম করছেন এবং স্থিত, এই যে পাশে একটা স্থিত দাস্যরস, সীতা, রাম, লক্ষ্মণ এবং নিচে ছোট্ট হনুমান অবস্থান করছে। এটা হচ্ছে হুগলি জেলার আটপুরের রাধা গোবিন্দ মন্দিরের ভাস্কর্য। পরবর্তী ভাস্কর্য, এটি হচ্ছে সখ্য ভাস্কর্য। সখ্য মানে সখী। আমরা ছোটবেলায় দেখতাম মা তাদের আশেপাশের মহিলারা, আমার বন্ধু যারা, তারা এসে বসতেন এবং একে অপরের চুল বেঁধে দিতেন এবং অনেক কথাবার্তা বলতেন। সখ্যতার ভাব প্রকাশ পেত সেই সময়। এরকমই একটা ছবি আমি খুঁজে পাই হুগলি জেলার আটপুরের রাধা গোবিন্দের মন্দিরে। দেখুন একজন রমণী অপর রমণীর কেশবিন্যাস করে দিচ্ছেন কি সুন্দর ভাবে। মানে এখানে সখ্য ভাবটা কত সুন্দর ভাবে প্রকাশ পাচ্ছে এবং মানে খুবই সুন্দর বলা যেতে পারে। পরবর্তী, বৎসল। বৎসল হচ্ছে মা এবং সন্তানের, ছোটদের প্রতি বড়দের যে আচরণ সেটাই হচ্ছে বৎসল। হুগলি জেলার আটপুরের রাধা গোবিন্দের আবার মন্দিরের ভাস্কর্য। দেখুন মায়ের কোলে সন্তান বসে রয়েছেন এবং পাশে চামরধারিণীরা রয়েছেন। কি সুন্দর একটা বৎসল পাশে এখানে প্রকাশ পাচ্ছে বৎসল রসের। পরবর্তী ভাস্কর্য, মধু। এটি হচ্ছে সম্ভোগ শৃঙ্গার। হুগলি জেলার গুপ্তিপাড়ার রামচন্দ্র মন্দিরের ভাস্কর্য। রাধাকৃষ্ণের ভাস্কর্য এবং সম্ভোগ অবতার রাধাকৃষ্ণ মিলন ঘটেছে এবং তারা দুজন সম্ভোগ শৃঙ্গার পরিষ্কার পরিস্ফুট হচ্ছে এখানে। পরবর্তী ভাস্কর্য, এটি হচ্ছে স্মিত হাস্যরসের একটি খুব সুন্দর ভাস্কর্য। প্রত্যেকের মুখে দেখুন স্মিত হাস্যরস প্রকাশমান। বাঁকুড়া জেলার জয়পুরের নবরত্ন মন্দিরের টেরাকোটা ভাস্কর্য। প্রত্যেকে দেখুন, এরা প্রত্যেকে বাদক
বাজনা বাজাচ্ছেন, কিন্তু প্রত্যেকের মুখে স্মিত হাসি বর্তমান। তো আমরা এখানে বলতেই পারি এখানে হাস্যরসের প্রকাশ পেয়েছে এবং দর্শক মনেও তার সঞ্চার ঘটেছে। পরবর্তী ভাস্কর্য অদ্ভুত। আমি প্রথমেই তখনই অদ্ভুতের কথা আসতে গিয়ে বলছিলাম না, গোবর্ধন পর্বত তুলছেন শ্রীকৃষ্ণ। সেটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে হুগলি জেলার বাঁশবেড়িয়ার অনন্ত বাসুদেব মন্দিরের ভাস্কর্য। অদ্ভুত রসের একটা, এটা হচ্ছে অনুমিত। এই যে তখন বললো অধিকতর প্রিয় ব্যক্তির অলৌকিক কার্য যে বিস্ময়ের সঞ্চার ঘটায়। করে আঙ্গুলে, ছোট আমাদের সব কনিষ্ঠ আঙ্গুলে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করছেন এবং সবাই লাঠি দিয়ে তার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এটা একটা অদ্ভুত রসের ভাস্কর্য বলে আমার মনে হয়েছে। পরবর্তী ভাস্কর্য বীর রস। আমরা গণেশকে সবাই একটু অলস দেবতা বলে জানি, কিন্তু এখানে গণেশের এক বীর রসের প্রকাশ পাচ্ছে। বীর রস, যুদ্ধবীর। বাঁকুড়া জেলার জোর বাংলা মন্দিরের ভাস্কর্য। গণেশ এখানে যুদ্ধে রত। আমাদের সবসময় গণেশকে আমরা যেভাবে দেখি, এই ভাস্কর্যটা তার থেকে একটু আলাদা। লাড্ডু নিয়ে তিনি খাচ্ছেন, এরকম গণেশকে দেখেই আমরা অভ্যস্ত, কিন্তু যুদ্ধ গণেশেরও আমরা ছবি দেখতে পাই টেরাকোটা মন্দিরে। এটি একটি তার ভাস্কর্য। পরবর্তী ভাস্কর্য করুণ। করুণ, দেখুন, এটি আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ রাধা এবং সখীদের বস্ত্র হরণ করছেন। তখন সখীদের কি অবস্থা, করুণ অবস্থা। প্রত্যেকে হাত জোর করে তার কাছে সে বস্ত্র চাইছেন। সুতরাং আমি বলতেই পারি যে এখানে সখীদের অবস্থা সত্যিই করুণ। হুগলি জেলার আটপুরের রাধা গোবিন্দের এই সুন্দর ভাস্কর্যটি গেলে আপনারা দেখতে পাবেন এই করুণের ভাস্কর্যটি। পরবর্তী ভাস্কর্য রৌদ্র। এখানে ক্রোধের সঞ্চার করছে। লক্ষণ রেগে গিয়ে শূর্পণখার নাক কেটে দিচ্ছেন, নাসিকা ছেদন করছেন। এটা হুগলি জেলার উক্তিপাড়ার রামচন্দ্র মন্দিরের ভাস্কর্য। পরবর্তী ভয়ানক। এটা একটা খুব ভালো ভাস্কর্য। এটা আপনারা আটপুরের রাধা গোবিন্দের মন্দিরের গেলে সাইডের ফলকে মন্দিরের ডান দিকে, আপনার ডান দিকের ফলকের ওপরের দিকে খিলানের ওপরে এই ভয়ানক কালীর এই স্কাল্পচারটি আপনারা দেখতে পাবেন, ভয়ানক রসের। এবং তিনি সত্যি উগ্র হয়ে উঠেছেন এই জায়গাটায়, তাই দেখে সত্যি ভয় লাগার মতো ভয়ানক একটা তার লোল জিহ্বা। পরবর্তী ভাস্কর্য বিভৎস ভাস্কর্য। এটি বিবেকে যা বলে মনে হয় আমার, নিজের বিবেক থেকে উৎপন্ন হচ্ছে। ভরা সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন। এটা সত্যি একটি বিভৎস রসের আমার তো মনে হয়েছে সৃষ্টি করেছে। এটা বীরভূম জেলার গণপুরের চারচালা মন্দিরের একটি ভাস্কর্য। সত্যি অসাধারণ সমস্ত টেরাকোটা ভাস্কর্য আমরা গেলে দেখতে পাবো এই বাংলার বুকে। বাংলার শাস্ত্রকারেরা যেমন ভাবে তাদের শাস্ত্রে উল্লেখ করেছেন, আর আমাদের শিল্পীরা ঠিক তেমন ভাবেই সেগুলো চিত্রিত করেছেন মন্দির গাত্রে। আমি যেহেতু গৌড়ীয় নৃত্য শিল্পী, গৌড়ীয় নাচের ক্ষেত্রে আমাদের এই রসগুলো ভীষণভাবে কাজে লাগে। আমরা হয়তো জেনে, কখনো না জেনে এগুলো করে থাকি। সুতরাং আমার কাজের মাধ্যমে আমি চেষ্টা করেছি এগুলো যেন প্রত্যেকে জানতে পারে, সবার কাছে যেন পৌঁছায়, এইটুকু। সবশেষে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গার্গী ম্যামকে এবং মহুয়া মুখার্জিকে, যাদের জন্য আমি আজকে এই সেমিনার দিতে পারছি। এবং আমার গুরু মহুয়া মুখার্জি, যিনি না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতাম না। সমস্ত কিছুই তারই দান। তার আমার গবেষণার সমস্ত কিছুই তার চলার পথের একটা সামান্য অংশ। তিনি সমস্ত পথটাই দেখিয়েছেন এবং আমরা শুধু চলছি মাত্র, এইটুকুনি বলতে পারি। নমস্কার।